নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি ঠিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। আরজি কর মামলায় আরো তদন্ত চেয়ে পরিবারের আরজি হাইকোর্ট শুনতে পারে, এমনটাই জানালো শীর্ষ আদালত। আরজি কর মামলায় আরো তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার, কিন্তু সেই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় ওই সময় পরিবারের আর্জি শুনতে চায়নি হাইকোর্ট। সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, পরিবার আবেদন জানালে তা শুনতে পারবে হাইকোর্ট। হাইকোর্টে ওই আর্জি শুনতে কোনো বাধা নেই বলে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচিও। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল পরিবার। তাদের বক্তব্য, অনেক রহস্যের উদ্ঘাটন হয়নি সিবিআই তদন্তে, তাই পরিবারের সদস্যরা চাইছেন মামলায় আরও তদন্ত করে দেখুক ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিয়ালদহ আদালত আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় রায় দেওয়ার আগে কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আবেদন করেছিলেন নির্যাতিতার বাবা মা। সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয়। যদিও বিচারপতি ঘোষ সেই সময় নির্যাতিতার পরিবারের ওই আবেদন শুনতে চাননি। বিচারপতি ঘোষ জানিয়েছিলেন, শীর্ষ আদালতের অনুমতি ছাড়া শুনানি সম্ভব নয়। সেই মতন শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পরিবার। এর আগে গত 29শে জানুয়ারি আরজি কর মামলা শীর্ষ আদালতে শুনানির জন্য ওঠে। ওই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিবারের কাছে জানতে চায় তারা কোন আদালতে ওই মামলাটি রাখতে চায়। তারা জানায়, সিবিআই তদন্তের ত্রুটির বিষয়ের বিচার হোক হাইকোর্টে। সোমবার মামলাটি সুপ্রিম কোর্টে উঠতেই নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী আদালতে অনুরোধ করেন যাতে হাইকোর্টের একক বেঞ্চকে বলা হয় সিবিআইকে এই মামলার আরও তদন্ত করার জন্য। তবে ওই অনুরোধে সাড়া দেয়নি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি বলেন, আমরা এই নিয়ে কোনো মন্তব্য করব না, হাইকোর্টের একক বেঞ্চ আবেদন শুনতে পারে। সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি বাগচি। প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পাঠ করান। এরপর আরজি কর মামলা শুনানির সময় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে ছিলেন তিনি। এছাড়া বিচারপতি সঞ্জয় কুমারও ছিলেন ওই বেঞ্চে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের খাস কলকাতায় অস্ত্র উদ্ধার। শিয়ালদা স্টেশনে অস্ত্রসহ ধৃত এক ব্যক্তি। ধৃতের নাম হাসান শেখ। কিছুদিন আগে শিয়ালদা স্টেশন চত্বর থেকে উদ্ধার হয়েছিল অস্ত্র। বারবার এই ঘটনায় প্রশ্নের মুখে শহর কলকাতার নিরাপত্তা। বিহার থেকে অস্ত্র পাচারের ছক উঠছে প্রশ্ন। খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। শিয়ালদা স্টেশন থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল এসটিএফ। প্রতিবেশী রাজ্য বিহার থেকে এইসব আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল বলে প্রাথমিকভাবে খবর। ঘটনায় একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। শিয়ালদা স্টেশন ও লাগোয়া অঞ্চলে সাম্প্রতিক অতীতে একাধিকবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। তাহলে কি শিয়ালদা স্টেশনকে অস্ত্র পাচারের রুট হিসেবে বেছে নিয়েছে পাচারকারীরা? এসটিএফ এর কাছে আগেই খবর ছিল, আর সেই মতোই সোমবার সকালে স্টেশন এলাকায় চলছিল নজরদারি। সকালে স্টেশনের প্ল্যাটফর্ম হাটে বাজারে এক্সপ্রেস ট্রেন এসে দাঁড়ায়। রাজ্য পুলিশের এসটিএফ এর তদন্তকারীরা তল্লাশি শুরু করেন। এক যুবককে দেখে তাদের সন্দেহ হয়। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতেই সাফল্য। জামা কাপড়ের ভিতর ওই সমস্ত আগ্নেয়াস্ত্র লুকিয়ে নিয়ে আসা হয়েছিল। জানা গিয়েছে ধৃতের নাম হাসান শেখ। তিনি মালদার কালিয়াচকের বাসিন্দা। উদ্ধার হয়েছে 6টি আগ্নেয়াস্ত্র ও 8টি কার্তুজ। বিহারের মানসিং জেলা থেকে ওই সমস্ত অস্ত্র নিয়ে আসা হচ্ছিল বলে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে বিহারের খাগাড়িয়া জেলায় ওই সমস্ত অস্ত্র তৈরি হয়েছে। তারপর সড়ক পথে সেগুলিকে মালদায় নিয়ে আসা হয়। এরপর হাটে বাজারে এক্সপ্রেস ধরে কলকাতায় সেগুলি নিয়ে আসা হচ্ছিল। ধৃতকে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই অস্ত্র ও কার্তুজ? ধৃত ব্যক্তি কি ক্যারিয়ার হিসেবে নিযুক্ত, নাকি সে নিজেও বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত? সেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। এর আগেও শিয়ালদা স্টেশন ও বৈঠকখানা চত্বরে হানা দিয়ে তদন্তকারীরা বেআইনি অস্ত্র উদ্ধার করেছেন। তাহলে কি এই রুটকেই এখন অস্ত্র পাচারকারীরা বেছে নিয়েছে? সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। আর দেরি নেই, ফিরছি। যেন তর সইছে না সুনিতার। মহাকাশ থেকে ভিডিও বার্তা। ধন্যবাদ ট্রাম্প মাস্ককেও। কি বললেন তিনি, শুনুন। দীর্ঘ 9 মাসের অপেক্ষার অবসান। পৃথিবীতে ফিরতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। মহাকাশ স্টেশন থেকে তাদের নিয়ে রওনা দেবে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর মহাকাশযান। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাঝেই মহাকাশ থেকে ভিডিও বার্তা দিলেন আপ্লুত সুনিতারা। ধন্যবাদ জানালেন মাস্ক এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সুনিতার কথা শুনে মনে হয়েছে পৃথিবীতে ফেরার জন্য তার আর তর সইছে না। সুনিতাদের ভিডিও বার্তা সমাজ মাধ্যমে শেয়ার করেছেন মাস্ক নিজে। 25 সেকেন্ডের ভিডিওতে সুনিতাকে বলতে শোনা গিয়েছে, আমরা শীঘ্রই ফিরছি, খুব বেশি আর দেরি নেই, আমাকে ছাড়া কোনো পরিকল্পনা করবেন না, আমরা ফিরছি। এরপর তার সঙ্গী বুচ বলেন, মাস্ক এবং আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ। আমরা ওদের সম্মান জানাচ্ছি। ওরা আমাদের জন্য যা করেছেন তাতে আমরা কৃতজ্ঞ।
রবিবার রাতেই নাসা সুনিতাদের পৃথিবীতে অবতরণের সময় প্রকাশ করেছে। তাদের বিবৃতি অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 5টা মিনিটে ফ্লোরিডার উপকূলে নামবেন সুনিতা সহ 4 মহাকাশচারী। ভারতে তখন বুধবার ভোর 3:30। তার আগেই সোমবার সকাল থেকে নাসা এই অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার শুরু করে দিয়েছে। মহাকাশ স্টেশনে রবিবার সকালে পৌঁছেছিল স্পেস এক্সের ড্রাগন যান। তাতে ছিলেন নাসার অ্যান ম্যাকলেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাকার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। তাদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরছেন সুনিতা এবং বুচ। স্পেস এক্সের জানে তারা দুজন ছাড়াও থাকছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। গত বছরের জুন মাসে 8 দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বুচ, কিন্তু তাদের বাহক বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, ফলে সুনিতাদের ঘরে ফেরা আটকে যায়। তারপর থেকেই বারবার তাদের ফেরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু বারবার নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে গিয়েছে। 8 দিনের সফর 9 মাস দীর্ঘায়িত হয়েছে। অবশেষে মাস্কের সংস্থার মহাকাশযান তাদের নিয়ে পৃথিবীতে ফিরছে। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ডাব্বা কার্টেল। নতুন করে সেখানে বিতর্ক হচ্ছে। প্রশ্ন উঠছে, এই সিরিজে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার নাকি সীমাহীন অপব্যবহার হয়েছে। রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার নাকি সীমাহীন অপব্যবহার। সম্প্রতি এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েই তুমুল জনপ্রিয়তা শীর্ষে ওঠা ডাব্বা কার্টেল সিরিজটি এই পুরনো বিতর্ককে একেবারে নতুন চেহারায় হাজির করে দিচ্ছে। কাহিনী, চিত্রনাট্য, অভিনয়, প্রোডাকশনে ফুল মার্কস পাওয়া সিরিজের বৈশিষ্ট্য হচ্ছে ভিন্ন কায়দায় কিছু গানের প্রয়োগ। এখানেই অবাক হয়ে দেখতে হয়, মাদক এবং সমকামিতার উদ্দাম উচ্ছ্বাসের সঙ্গে ব্যবহার হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। বিতর্ক হতেই পারে, হয়তো কদিনের মধ্যেই মাথাচাড়া দেবে, কিন্তু এটাও অনস্বীকার্য এই প্রয়োগ নিয়ে কোনো উপসংহারে পৌঁছানোর আগে সবিস্তারে আলোচনার অবকাশ থাকছে, এবং সেটাও খোলা মন নিয়ে। ডাব্বা কার্টেল ছবিটি ক্রাইম থ্রিলার টাইপের। কয়েকজন মহিলা টিফিন ক্যারিয়ারে করে খাবার সরবরাহের কাজ করছেন। কেন করছেন, আসলে কি ঘটছে তা নিয়ে জমজমাট কাহিনী। তার সঙ্গে যুক্ত হচ্ছে নিষিদ্ধ ওষুধ বাজারে ছেড়ে দেওয়ার অভিযোগে এক প্রথম সারির কোম্পানির বিরুদ্ধে তদন্ত এবং সেসব ধামাচাপার চেষ্টা। অভিনয়ে শাবানা আজমি থেকে শুরু করে প্রত্যেকেই দর্শককে আকর্ষণ করে রেখেছেন। তবে এখানে আলোচ্য শুধু রবীন্দ্রসঙ্গীতের বিষয়টি। গানটি বহুল পরিচিত, মম চিত্তে নীতি নৃত্যে। ভালোবাসা ভালোবাসা ছবিতে তো বটেই, বহু শিল্পীর মুখে বহু ক্ষেত্রে গানটি ব্যবহার হয়েছে। ডাব্বা কার্টেলে এই গানটি একটু স্বতন্ত্রভাবে গাওয়া, শুনতে মন্দ লাগে না, কিন্তু বিতর্কের জায়গাটা হচ্ছে তার দৃশ্যায়নে। দুটি মেয়ে যাদের মধ্যে সমকামিতার আকর্ষণ তীব্র, তারা নতুন সম্পর্কে ক্রমশ জড়াচ্ছে। তারা একটি প্রতীকী দৃশ্যে মাদকাসক্ত অবস্থায় ঘোরের মাথায় এই গানটির ব্যাকগ্রাউন্ডে নাচছে। মূলত শাহেদা আর মালা, অভিনেত্রী অঞ্জলি আনন্দ এবং নিমিষা সাজায়নের দৃশ্য। শাহেদা জমি বাড়ির দালালের কাজ করে, নিমিষা পরিচারিকা। তাদের আর্থিক উত্তরণ ঘটছে ঝুঁকির অনৈতিক পথে। মূলত এই দুজনেই মাদকাসক্ত হয়ে উদ্দাম আচরণে ব্যাকগ্রাউন্ডে মমচিত্তের প্রয়োগ। এর মধ্যেই খানিক কল্পনা দৃশ্য, যেখানে শাহেদা তার নেশার চোখে মালার জায়গায় দেখতে পাচ্ছে প্রীতিকে। চিত্রনাট্য দেখিয়েছে শাহেদা আর প্রীতির পরস্পরের প্রতি শারীরিকভাবে আকৃষ্ট হচ্ছে। এখানেই প্রশ্ন ওঠার অবকাশ আছে, মাদক এবং সমকামিতা দৃশ্যের সঙ্গে মমচিত্তের মতো রবীন্দ্রসঙ্গীত ব্যবহার কতটা ঠিক। কিন্তু ঘটনা হলো, নির্মাতারা এত দক্ষতার সঙ্গে পরিস্থিতি এবং দৃশ্যটি তৈরি করেছেন যে আপাত দৃষ্টিতে প্রয়োগে আপত্তি থাকে না। তার চেয়েও বড় কথা, এই সাহসী প্রয়োগ গানের প্রত্যেকটি শব্দকে নতুন করে আবিষ্কার করতে সাহায্য করে। ডাব্বা কার্টেলের শাহিদা একটি সাধারণ মেয়ে, যার স্বাধীনভাবে বাঁচার ইচ্ছে, স্বপ্ন পূরণে চাই টাকা। হয়তো বিদেশে কোনো নতুন জীবন তাকে হাতছানি দেয়। অন্যদিকে প্রীতি একজন পুলিশের সাব ইন্সপেক্টর, যে প্যান্ট শার্ট ছাড়া নারী সুলভ অন্য কোনো পোশাক পরেই না। তাকে সৌন্দর্যময় অন্য পোশাক উপহার দেয় শাহিদা। এও এক সাধারণ ভাঙা আবাসনে থাকে, স্বপ্ন দেখে কোনো আধুনিক ফ্ল্যাটে উঠে যাওয়ার। এই দুটি মেয়ে প্রাকৃতিক নিয়মে বা নিয়ম ভেঙে পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়ে শারীরিক এবং মানসিক সম্পর্কে। যৌনতার অংশটি পরিচালক অত্যন্ত সুরুচির সঙ্গে ইঙ্গিতপূর্ণ রেখেই যা বোঝার বুঝিয়েছেন। দুজনের সংলাপেও বিপন্ন ভীরুতা। প্রীতি কি এই সম্পর্ক তার বাবাকে বলতে পারবে, কিংবা পুলিশে তার কর্মক্ষেত্র? শাহিদাও কি বলে উঠতে পারবে প্রকাশ্যে?
সেখানে সমাজ তো পুরনোপন্থী মানসিকতা ভেঙে বেরোতে পারবে না। এহেন অবস্থায় পরিস্থিতির ঘটনা প্রবাহে একটি মাদকাসক্ত হয়ে বেলাগাম আচরণের সময় শাহেদা এবং প্রীতির কল্পিত উচ্ছ্বাসের ব্যাকগ্রাউন্ডে মমচিত্তে। আবার শাহেদা, প্রীতি বা তাদের স্বমনোভাবাপন্ন মহিলারা ঠিক ভুলের বিতর্ককে সময়োপযোগী সাহসে উড়িয়ে দিয়ে যে মুক্তি খুঁজছে, গানের পরের কথাগুলি যেন তারই প্রতিধ্বনি। হাসি কান্না হীরা পান্না দোলে দোলে, কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে, কিংবা তারই পরে কবিগুরুর কথায় কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। বহু ছবিতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার দেখা গিয়েছে, কিন্তু এত ব্যাকরণ ভাঙা চরিত্রে এবং পরিস্থিতিতে রবীন্দ্রসঙ্গীতের এই ব্যবহার, বলা ভালো সাহসী ব্যবহার, খানিকটা চমকে দিয়েছে। খাঁটি হিন্দি ওয়েব সিরিজে বাংলা গান, তাও রবীন্দ্রসঙ্গীত, সেটাও আবার পরীক্ষামূলক ভিন্ন গায়কী এবং ছক ভাঙা সুরে, জানিয়েও আপত্তি বা বিতর্কের দরজাটা খোলা। তবে এক বাক্যে নাকশিটকে নিন্দা করার মতো সিচুয়েশনটা কিন্তু পরিচালক দেননি, বরং এভাবেও ভাবা ভালো রবীন্দ্রসঙ্গীতকে আজকের বলিউডি প্রোডাকশনে জীবন দর্শনের প্রতিফলনের চালচিত্র হিসেবে দেখানোর এই চেষ্টা যদি আরও ছড়িয়ে পড়ে তাতে ক্ষতি কি? ডাব্বা কার্টেল সিরিজে বং কানেকশন প্রবল, যিশু সেনগুপ্ত ফাটিয়ে কাজ করেছেন, কিন্তু মমচিত্তের এই প্রয়োগ আলাদা আলোচনার দাবি রাখে। রবীন্দ্রনাথ আমাদের জীবনের সব পর্বে সব মুহূর্তে আছেন। প্রেম, বিরহ, পূজা, বিদ্রোহ, গড়ার গান, নিয়ম ভাঙার গান, আনন্দ, শোক সবেতে আছেন। নিজের জীবনের নানা মুহূর্তে বৈধ অবৈধ তথাকথিত প্রাচীর ভেঙে এতবার এত রকম সম্পর্কে জড়িয়েছেন কবিগুরু। নতুন ধারার সম্পর্ক উদযাপনে তার গানের প্রয়োগে অসন্তুষ্ট হতেন না কখনোই, সেটা ধরে নেওয়া যেতেই পারে। হাই নিউজ নেটওয়ার্ক। অ্যাটলেটিকোর বিরুদ্ধে দুরন্ত কামব্যাক বার্সেলোনার, রিয়ালকে টপকে ফের লা লিগায় শীর্ষে ইয়ামালরা। লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক বার্সেলোনার। ৭২ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকেও ৪-২ গোলে জিতলেন লামিনে ইয়ামালরা। জোড়া গোলে ফেরান তোরেস। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদকে টপকে ফের লা লিগার শীর্ষে বার্সেলোনা। দিন কয়েক আগে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেন অ্যাটলেটিকো। সেখানে বাতিল হয়েছিল জুলিয়ান আলভারেজের বিতর্কিত গোল। ঘরের মাঠে বার্সেলোনার বিরুদ্ধে তিনি অ্যাটলেটিকোকেই এগিয়ে দিয়েছিলেন। ২ গোলে পিছিয়ে গিয়েও বার্সেলোনার প্রত্যাবর্তন তখন এক প্রকার অসম্ভব মনে হচ্ছিল। সেই কাজটাই শুরু করেন লেভানডস্কি। ৭২ মিনিটের ব্যবধান কমান পোল্যান্ডের স্ট্রাইকার। বক্সের মধ্যে ঢুকে বল নামিয়ে চকিতের শটে গোল করে যান তিনি। ৭৮ মিনিটে হেডে ২-২ করেন তোরেস। অবশেষে সংযুক্ত সময়ে হান্সি ফ্লিকের দলকে জয়ের রাস্তা দেখান লামিনে ইয়ামাল। বক্সের বাইরে থেকে তার শট অ্যাটলেটিকো ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। আর এই ম্যাচের ঠিক আগের মুহূর্তে ফের গোল করেন তোরেস। এই জয়ের ফলে ২৭ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৬০। এক ম্যাচ বেশি খেলেও রিয়েলের পয়েন্ট সমান। তবে শীর্ষে আছে কাতালান ক্লাবই। ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল অ্যাটলেটিকো। হাই নিউজ নেটওয়ার্ক। এমবাপে জোড়া গোলে লা লিগার শীর্ষে রিয়াল, জিতেও সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ আনচেলত্তি। কিলিয়ান এমবাপের সুবাদে লা লিগার পয়েন্টের তালিকায় শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ। ভিলারিয়ালের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখলেন ফরাসি স্ট্রাইকার। রিয়ালের ২টো গোলই এমবাপের পা থেকে। ম্যাচের পর সূচি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। লা লিগ জেতার দৌড়ে রিয়ালের সঙ্গে রয়েছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩ ক্লাবের মধ্যে জোর লড়াই চলছে। পরিস্থিতি এমনই যে একটি ম্যাচের পয়েন্ট নষ্ট হওয়া মানেই পিছিয়ে পড়ার সম্ভাবনা। এমন চাপের পরিস্থিতিতে দলকে জয় এনে দিলেন এমবাপে। ঘরের মাঠে ৭ মিনিটের মাথায় গোল করে ভিলারিয়ালকে এগিয়ে দেন হুমায়ুন ফায়েত। পিছিয়ে পড়ার পর আক্রমণের তীব্রতা বৃদ্ধি করেন রিয়ালের ফুটবলাররা। ফলও মেলে হাতে নাতে। ১৭ মিনিটের মাথায় রিয়ালের সমতা ফেরান এমবাপে। তারপর ২৩ মিনিটের মাথায় আবার গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি তারকা। এরপর গোটা ম্যাচে চেষ্টা করেও গোল করতে পারেননি দুই দলই। এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা সংগ্রহ করেছে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট। অন্যদিকে ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার রিয়ালের কাছে হারায় ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থাকল ভিলারিয়াল।
এই ম্যাচের সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়ালের কোচ আনচেলত্তি। একরকম হুমকি দিয়েছেন তিনি। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলার 3 দিনের মধ্যেই ভিলা রিয়ালের বিপক্ষে নামতে হয়েছিল রিয়ালকে। আনচেলত্তি বলেছেন, এটাই শেষ ম্যাচের মধ্যে অন্তত 72 ঘন্টার ব্যবধান না থাকলে আমরা ম্যাচ বয়কট করব। সূচি পরিবর্তনের জন্য আগে দুবার লা লিগের কর্তৃপক্ষকে অনুরোধ করেছি আমরা, তবুও কিছু হয়নি। এমন হলে আমরা আর খেলব না। ফুটবলারদের প্রয়োজনীয় রিকভারির সময় দিতে প্রয়োজনে ফিফার দ্বারস্থ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি রিয়ালের কোচ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।